বগুড়ায় জেলা বিএনপির মতবিনিময় সভায় তারেক রহমান। দুপুরে সিরাজগঞ্জে নির্বাচনী জনসভা শেষে যাবেন টাঙ্গাইলে। কুমিল্লায় 3টি স্থানে আজ জামায়াতের নির্বাচনী জনসভা। বাংলাদেশের মানুষ আর আধিপত্যবাদ দেখতে চায় না, চট্টগ্রামে বললেন ডাক্তার শফিকুর রহমান। বাংলাদেশের মানুষ একটা পরিবর্তন চায় এবং 13 তারিখ থেকে বাংলাদেশের মানুষ একটা পরিবর্তন দেখতে চাচ্ছে। সারা দেশে জমজমাট প্রার্থীদের প্রচারণা, ভোটারদের দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি। ভোলায় বাকবিতণ্ডার জেরে বিএনপি জামাত সংঘর্ষ। নওগাঁয় ডাম্প ট্রাক চাপায় প্রাণ গেছে 4 কৃষক সহ 5 জনের। নিহতদের বাড়িতে শোকের মাতম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ সারা দেশে। আপনাদের সঙ্গে আছে আমি মশিউর অনিক। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। উত্তরবঙ্গে আজও নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে সিরাজগঞ্জে নির্বাচনী জনসভায় যোগ দেবেন তিনি। সকালে বগুড়া জেলা বিএনপির এক মতবিনিময় সভায় যোগ দেন তিনি। সভায় আসন্ন নির্বাচন সম্পর্কে দিক নির্দেশনা দেন বিএনপি চেয়ারম্যান। সেখান থেকে তারেক রহমান রওনা দেবেন সিরাজগঞ্জের উদ্দেশ্যে। পথে শাহজাহানপুর উপজেলার একটি পথসভায় অংশ নেয়ার কথা রয়েছে তার। বিএনপি চেয়ারম্যানকে স্বাগত জানাতে ঢাকা রংপুর মহাসড়কের শাহজাহানপুর এলাকায় জড়ো হয়েছেন নেতাকর্মীরা। পথসভা শেষে শেরপুর উপজেলার ধুনট মোড় এলাকায় আরও একটি পথসভায় বক্তব্য রাখতে পারেন তারেক রহমান। এরপর প্রথমে সিরাজগঞ্জ এবং পরে টাঙ্গাইলে নির্বাচনী জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান। একদলীয় শাসন দেখতে চায় না জামায়াত। 18 কোটি মানুষের বিজয়ী হবে 11 দলীয় ঐক্যের বিজয়। কুমিল্লা চৌদ্দগ্রামের জনসভায় বক্তব্যে এই কথা বলেছেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সকালে চৌদ্দগ্রাম উপজেলা মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেন তিনি। এ সময় তার সাথে ছিলেন 11 দলীয় ঐক্যের নেতৃবৃন্দ। বক্তব্যে জামায়াতের আমির বলেন, এদেশের মানুষ আর কোনো আধিপত্যবাদ দেখতে চায় না। পুনরায় এমন কিছু হলে জুলাইয়ের মতোই রুখে দেবে জনগণ। জামায়াতের নামে অপপ্রচার চালানো হয় বলেও অভিযোগ করেন আমির। ক্ষমতায় আসলে নারীদের সম্মান সুপ্রতিষ্ঠিত করা হবে দেন এই নিশ্চয়তা। এর আগে খেলাফতে মজলিসের মামুনুল হক বলেন, বাংলাদেশের মানুষ আর পুরনো রাজনীতি দেখতে চায় না, পরিবারতন্ত্রের কাছে ফিরতে চায় না, বরং নতুন বাংলাদেশ চায় জনগণ। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, পার্শ্ববর্তী একটি দেশ বারবার বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করার চেষ্টা করছে। আগামীতে কারা ক্ষমতায় আসবে তা নির্ধারণ করবে দেশের জনগণ। ইনশাআল্লাহ আল্লাহর পর আস্থা রেখে ভরসা রেখে বলতে পারি যে বাংলাদেশের মানুষ একটা পরিবর্তন চায় এবং 13 তারিখ থেকে বাংলাদেশের মানুষ একটা পরিবর্তন দেখতে চাচ্ছে। 12 তারিখের পরেই 13 তারিখ। কুমিল্লার চৌদ্দগ্রামে জামাতের গাড়ি বহরের সাথে আছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। চলে যাচ্ছে তার কাছে। ফয়সাল, জামাতের আমির তো কথা বলেছেন চৌদ্দগ্রামে, তো তিনি কোন কোন বিষয়গুলো নিয়ে কথা বলেছেন তার বিস্তারিত তথ্যপাত আপনার মাধ্যমে জানতে চাই। অনেক আমরা এই মুহূর্তে রয়েছে, আপনি যেমনটি বলছিলেন, জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের গাড়ি বহরে। তিনি এই মুহূর্তে কুমিল্লার সংসদীয় 5 আসনের ঐতিহাসিক নিমসার কলেজ মাঠে মূলত এখন যে সমাবেশটি অনুষ্ঠিত হবে তার উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং সেই গাড়ি বহরে আমরা যুক্ত রয়েছি। এর আগে তিনি কুমিল্লার যে চৌদ্দগ্রামের যে আসনটি রয়েছে, অর্থাৎ যেখান থেকে নির্বাচন করছেন এবার জামায়াত ইসলামের নায়েব আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সেই তাহেরের নির্বাচনী যে জনসভা সেখানে তিনি যোগ দিয়েছেন এবং সেখানে তিনি কুমিল্লাবাসীর যে দাবি দাওয়াগুলো রয়েছে সে বিষয় নিয়ে কথা বলেছেন। আর নির্বাচনী যেহেতু সমাবেশ, সে জায়গায় সারা দেশেই আসলে তারা তাদের যে আগামীর যে নির্বাচনে যে তাদের যে পরিকল্পনা দেশ নিয়ে কিংবা দেশের আর্থসামাজিক উন্নয়নে সেই সব বিষয়ে তুলে
ধরছেন। সে জায়গায় 14 গ্রামবাসীরও কিছু দাবি দেওয়া ছিল, তাদের আধুনিক মেডিকেল কলেজ কিংবা তাদের উন্নয়নে বিভিন্ন দাবি দেওয়া ছিল। সেই সব বিষয়েও জামায়াত আমির আশ্বস্ত করেছেন। সেখান থেকে একটি বার্তা তিনি দিয়েছেন এবং সেই বার্তা ছিল ঐক্যের বার্তা। তিনি বলেছেন জামায়াত ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে তারা কখনোই একক সরকার, একদলীয় সরকার তারা গঠন করবেন না। তারা সকলকে নিয়ে, সকল ধর্ম, বর্ণ, সকল গোষ্ঠীর, সকল দলের সবাইকে নিয়েই তারা ঐক্যবদ্ধ একটি সরকার গঠন করে দেশ পরিচালনার কথা বলেছেন। সেখানে তারা বলছেন যে কোনোভাবেই কোনো ব্যক্তি কিংবা কোনো ধর্ম, কোনো গোষ্ঠীর স্বার্থ দেখবেন না, তারা স্বার্থ দেখবেন 18 কোটি মানুষের। সে জায়গায় তারা নারীর প্রতি যে সহিংসতা বা যে ধরনের নেক্কারজনক ঘটনাগুলো ঘটছে সেগুলোর তীব্র নিন্দা জানিয়েছেন। এবং আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ফয়সাল মাহমুদ এবং পথসভা থেকে পরবর্তীতে যে গাড়িবহরের সঙ্গে যাত্রা তার সবশেষ জামায়াত আমিরের খোঁজ খবর রাখছিলেন তিনি। বিএনপির চেয়ারম্যান অর্থাৎ তারেক রহমান তিনি বগুড়ার উদ্দেশ্যে যাবেন, সেখানে তিনি জনসভায় অংশগ্রহণ করবেন। তার বিস্তারিত তথ্যপত্র জানানোর জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মেহরুল সুজন। সুজন, তারেক রহমান কখন পথসভায় যোগ দেবেন এবং নেতাকর্মীরাই বা সেখানে উপস্থিত যারা আছেন কি বলছেন জানতে চাই আপনার মাধ্যমে। পৌঁছাবেন এরকম খবরটি কিন্তু আমরা পেয়েছি আগে বগুড়া শহরের যে হোটেল অবস্থান করেছেন উত্তরাঞ্চলের এই সফরে। সেখান সদর আসনের যারা নেতা কর্মী রয়েছেন তাদের সঙ্গে তিনি মত বিনিময় সভা করেছেন। কিছুক্ষণ আগে এখন থেকে 5-7 এবং আমরা আশা করছি এখানে নেতাকর্মীরা আমাদেরকে যতটুকু তথ্য জানিয়েছেন হয়তো অল্প সময়ের মধ্যে তারেক রহমান এই শাহজাহানপুরে আসবেন এবং এখানে উপজেলা বিএনপি এখানে যে পথসভার আয়োজন করেছে সেখানে কিন্তু সকাল থেকে আমরা দেখেছি যে শত শত নেতাকর্মী এবং স্থানীয় মানুষ যারা রয়েছেন তারা কিন্তু এখানে জড়ো হতে শুরু করেছেন। তারা মূলত তারেক রহমানকে স্বাগত জানাতে চান এবং তিনি যেহেতু এই সড়ক পথ হয়েই সিরাজগঞ্জে আজকে দুপুরের পর তার যে জনসভা রয়েছে সেখানে তিনি যোগদান করবেন। তার আগে শাহজাহানপুরে তার বক্তব্য এবং তার নেতাকর্মী দেখতে পাচ্ছি। বিএনপির নেতা তথ্য পেয়েছি যে তারেক রহমান চলে যাবেন শেরপুরে, সেখানেও একটি পথসভা এবং আপনাদেরকে যদি একটু তারেক রহমানের গাড়িবহরের সামনের অংশটুকু আমরা একটু দেখতে পাচ্ছি। তিনি হয়তো অল্প সময়ের মধ্যে এখানে পৌঁছাবেন এবং এই পথসভা শেষ করে তিনি রওনা দিবেন শেরপুরের দিকে এবং সেখানকার পথসভা শেষ করার পর তার আসলে সিরাজগঞ্জের নির্বাচনী জনসভা যাবার কথা। তো আমার কাছে সর্বশেষ মেহরুল সুমন, ধন্যবাদ আপনাকে যুক্ত থাকার জন্য আমাদের সাথে। প্রচার গণসংযোগে দেশ জুড়ে ব্যস্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা। সকাল থেকেই মাঠে বিভিন্ন দলের প্রার্থীরা নানা প্রতিশ্রুতিও দিচ্ছেন। তারা ভোটারদের সামনে তুলে ধরছেন নিজেদের কর্মপরিকল্পনা। নিজ নিজ এলাকায় ধানের শীষের পক্ষে পথসভা, সমাবেশ, লিফলেট বিতরণ ও গণসংযোগ করছেন বিএনপির প্রার্থীরা। জামায়াতের প্রার্থীরাও চালাচ্ছেন প্রচার কার্যক্রম, চাইছেন দাঁড়িপাল্লার পক্ষে ভোট। থেমে নেই অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরাও, কর্মব্যস্ত সময় কাটাচ্ছেন তারা। 15টা বছর আমার জীবন থেকে চলে গেছে একেবারে এই আপনার জেল জুলুম এইসব ঝামেলা নিয়ে। তো এখন আমরা একটা সুযোগ পেয়েছি, আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগটা দিয়েছেন যে একটা ভোট আসছে, আমরা যে সঠিকভাবে প্রয়োগ করতে পারি তাহলে আমরা সঠিক লোকটাকে বেছে নিতে পারবো। আমরা পরিবর্তন চাই, সে পরিবর্তন কারা আনবে? ওই পূর্বের দুর্নীতিবাদ, চাঁদাবাজ, মস্তান, খুনি, বাটপারদের দ্বারা এই পরিবর্তন আসবে না। নানা শ্রুতি প্রতিশ্রুতির কথা সারা দেশে প্রার্থীরা বলছেন। নির্বাচনী প্রচারণা এবার বরগুনার দিকে তাকাতে চাই। সেখানে নির্বাচনী প্রচারণার খোঁজ খবর রাখছেন সহকর্মী ফেরদৌস খান ইমন।
এবং গণসংযোগে ভোটারদের কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন, কি দেখছেন সরজমিনে মাঠে? অনেক মূলত সকাল থেকে কিন্তু আপনার ভোটারদের যারা প্রার্থী রয়েছেন তাদের কিন্তু গণসংযোগ শুরু হয়। বরগুনা কিন্তু নদী বেষ্টিত এলাকা এবং এই এলাকা যদি বলি যে মূল শহর থেকে প্রার্থীদের অন্যান্য কোনো উপজেলায় প্রচারণায় যেতে হলে কিন্তু সেই পায়রা নদী বা বিষখালী নদী পার হয়ে তারপরে যেতে হচ্ছে। বলতে গেলে এক এক এলাকা থেকে এক একটি উপজেলা থেকে আরেকটি উপজেলা কিন্তু দুর্গম এলাকা। মূলত এলাকার ভাগ্য উন্নয়নে তাদের স্বাস্থ্য, চিকিৎসা, কর্মসংস্থান থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি কিন্তু এখানকার প্রার্থীরা দিচ্ছেন। বরগুনাতে মূলত দুটি আসন, বরগুনা 1 এবং বরগুনা 2। বরগুনা 1-এ 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, বরগুনা 2-তে 9 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা এই মুহূর্তে রয়েছি কিন্তু বেতাগী উপজেলায় এবং এই বেতাগী উপজেলায় যিনি ধানের শীষের প্রার্থী রয়েছেন বরগুনা 2 আসনের বিএনপির ভাইস চেয়ারম্যান, বিএনপি মনোনীত প্রার্থী নুরুল ইসলাম মনি, তিনি এখন বেতাগী পৌর শহরে গণসংযোগ করছেন। সেই সকাল থেকেই কিন্তু তারা এই গণসংযোগ করছেন। আমরা একটু মূলত তার কাছ থেকে জানতে চাবো যে আসলে আজকে আপনি বেতাগীতে গণসংযোগ করছেন, এখানকার মানুষের ভাগ্য উন্নয়নের জন্য বা এখানকার মানুষের তাদের কর্মসংস্থানের জন্য বা শহরের এই এলাকায় যারা আছে তাদের জন্য আসলে কি ধরনের আপনারা আশ্বাস দিচ্ছেন যদি আপনি নির্বাচিত হতে পারেন? ইনশাল্লাহ এখানে সবচেয়ে বড় সমস্যা হলো নদী ভাঙন। এই শহর থেকে শুরু করে একেবারে এই বেতাগিটাই ভেঙে যাচ্ছে। কালকে সরিষামুড়ি থেকে এসেছি, চূড়ান্তভাবে ভেঙে যাচ্ছে। কাজে প্রথম কাজ হবে শহর রক্ষা করা এবং এই এলাকা বেতাগী মানুষকে বেড়িবাঁধ দিয়ে এবং ব্লক বোল্ডার ফেলে এইখানে নদী রক্ষা করা। 2 নম্বর হলো যুবক যে শ্রেণীর মানুষরা আছে তাদের উদ্দেশ্যে আমার একটা বক্তব্য আছে, সেটা হলো এই এলাকার মানুষের কর্মসংস্থান নাই, মাদকে আসক্ত, মাদক মুক্ত করা একটা অন্যতম বড় চ্যালেঞ্জ। তিনি আসলে এখানকার যারা বেকার যুবক রয়েছেন তাদের কর্মসংস্থানের সৃষ্টি এবং নদী ভাঙন রোধে কাজ করবে, এইভাবে কিন্তু তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন। অনেক ফেরদৌস খান ইমন যুক্ত ছিলেন বরগুনা থেকে, জানাচ্ছিলেন সেখানকার নির্বাচনী প্রচারণা সবশেষ খবরাখবর। ভোলায় নির্বাচনী প্রচারণায় বাগবিতণ্ডাকে কেন্দ্র করে বিএনপি জামায়াতের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেখানে আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত 10 জন। সকালে বোরহানউদ্দিন উপজেলার টবগি ইউনিয়নের মুলাইপত্তন গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় সকালে গ্রামের বিভিন্ন এলাকায় ভোলা 2 আসনের জামায়াত প্রার্থী ফজলুল করিমের পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন তার কর্মীরা। চৌকিদার বাড়িতে পৌঁছালে টবগি ইউনিয়ন শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ইউসুফ ও তার ভাইয়ের সাথে বাগবিতণ্ডা হয় একই ইউনিয়নের জামায়াতের আমির আব্দুল হালিমের। এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় 2 পক্ষ। নওগাঁর মহাদেবপুরে ডাম্প ট্রাকের চাপায় 4 কৃষকসহ 5 জন নিহত হয়েছেন। ভোরে উপজেলার পাটকাঠি এলাকায় হয় এই দুর্ঘটনা। ফায়ার সার্ভিস জানায় 2টো ভ্যানে হলুদ ও বেগুন নিয়ে মহাদেবপুর হাটে যাচ্ছিল 4 কৃষক। পথে পাটকাঠি এলাকায় পৌঁছালে একটি ডাম্প ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যান দুটোকে চাপা দিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই এক ভ্যান চালক সহ নিহত হন 4 কৃষক। খবর পেয়ে মরদেহগুলো উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ ও ফায়ার সার্ভিস। বিকট শব্দ হয়েছে, বিকট শব্দ হওয়ার পরে বলছে মানুষজন জানার অভাব হয়েছে, তখন দৌড়াদৌড়ি করে চলে আসছে লোক। এসে দেখি একটি ড্রাম ট্রাক খাদের মধ্যে পড়া, আর উপরে 2টি ভ্যান চার্জার, 2টা ভ্যানের যাত্রী সহ তাদেরকে চাপা দেয়। ঘটনাস্থলে 4 জন এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পথে 1 জন, 5 জন মৃত্যুবরণ করে। মর্মান্তিক এই দুর্ঘটনার আরও তথ্যপত্র জানার জন্য আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী শফিক ছোটন। ছোটন, জানতে চাই আসলে এই দুর্ঘটনাটা কিভাবে ঘটলো, এখন পর্যন্ত তা নির্ধারণ করা গিয়েছে কিনা, কিংবা যারা যুক্ত ছিলেন তাদেরকে গ্রেফতার করা সম্ভব হয়েছে কিনা? অনেক এই ঘটনার সাথে যারা জড়িত, বিশেষ করে ড্রাম ট্রাকের চালক এবং তার সহকারীকে এখন পর্যন্ত পুলিশ গ্রেফতার করতে পারেনি। তবে ড্রাম ট্রাকটি জব্দ করেছে। কিছুক্ষণ আগে পুলিশের কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে, তারা আমাদেরকে এটি নিশ্চিত করেছেন এবং একই সাথে তারা বলেছেন যে এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তবে তার আগে যারা মারা গেছেন নিহতদের সৎকারের জন্য তারা তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে। একটি বিষয় বলে রাখি যে নূরপুর গ্রাম, যে গ্রামের এই 5 জন কৃষক, তারা সবাই আদিবাসী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ। একসাথে এই গ্রামের মানুষ কখনোই এতজনকে মারা যেতে দেখেননি বা সড়ক দুর্ঘটনায় এমন মর্মান্তিক ঘটনা তারা কখনোই দেখেননি এর
আগে, যার কারণে আজকে একেবারে শোকে স্তব্ধ আকাশ বাতাস, যেন স্বজনদের কান্নায়, অর্থাৎ যারা মারা গেছেন তাদের আত্মীয় স্বজন পরিবারের সদস্যদের কান্নায় যেন একেবারে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। এমনটি আমরা দেখছি। একই গ্রামে এই 5 জনের বাড়ি, তারা খুব ভোরবেলা হাটে যাচ্ছিলেন কৃষি পণ্য নিয়ে, অর্থাৎ বেগুন এবং হলুদ নিয়ে তারা বিক্রির জন্য যাচ্ছিলেন। তারা প্রত্যেকেই নিম্ন আয়ের মানুষ, কৃষক। তারা এই হাটে যাওয়ার পথে সড়কে ড্রাম ট্রাক একেবারে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের দুটি ভ্যানে যখন সজোরে চাপা দিয়ে সড়কের পাশে উল্টে পড়ে যায়, তখন তারা কিন্তু ঘটনাস্থলে মারা যায় এবং চিকিৎসকরা, অর্থাৎ হসপিটালে নেওয়ার পরে চিকিৎসকরা তাদেরকে মৃত ঘোষণা করেন। আরেকটি বিষয় বলে রাখি অনেক, সেটি হচ্ছে যে মারা যারা গেছেন তাদের পরিবারকে এখন পর্যন্ত সরকারিভাবে কিংবা প্রশাসনের পক্ষ থেকে কোনো সহায়তা প্রদান করা হয়নি। ধন্যবাদ শফিক ছোটন আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। এই ছিল সংবাদ ছাড়া দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।